নমস্কার। করোনার আবহে বাংলা এই টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। করোনার আবহে দেশের শিক্ষা ব্যবস্থার খোল নলচে বদলে দেওয়ার যে নতুন নীতি, সেই নীতি প্রণয়ন হয়েছে। এবার হচ্ছে ইমপ্লিমেন্টেশনের দিকে এগোবার আগে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যগুলোর শিক্ষামন্ত্রীদের সাথে, রাজ্যপাল এর সাথে কথা বলে বিষয়টাকে মধ্যে একটা সহমত তৈরি করার চেষ্টা রয়েছে। কিন্তু আমরা অতীতে এই বিষয়ে যখন বিতর্ক করেছি, আমরা বলেছি যে ভারতবর্ষের মতো বহু ভাষা, বহু জাতি ধর্মের এবং এর যে এত সাংস্কৃতিক বৈচিত্র্য, সেই বৈচিত্র্যর মধ্যে সবাই এক বাক্যে মেনে নেবেন এরকম বিষয়টা না। তথাপি এই নতুন শিক্ষানীতির মধ্যে এমন কিছু কিছু প্রভিশন আছে যা সত্যই হয়তো অনেকের কাছে যুগোপযোগী বলেই মনে হচ্ছে। যেমন হচ্ছে, আমরা জানি আগামীর পৃথিবীটা এবং কোভিড পরবর্তী উত্তর পৃথিবী এই দিকে দ্রুত বেগে ধাবমান হবে। সেখানে হচ্ছে বিগ ডেটা সায়েন্স যেটাকে বলা হয়, অর্থাৎ আজকের যুগ হচ্ছে তথ্যের যুগ। যে যত বেশি তথ্য সমৃদ্ধ সে তত বেশি ধনী। এরকম একটা সময় প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই প্রযুক্তির দুনিয়ায় যে মানুষের মধ্যে একটা মনের ব্যাপার থাকে, মন যদি হারিয়ে যায়, শিক্ষার যে যত মানুষ যত বেশি শিক্ষিত এবং যত বেশি সে প্রাগ্রসর মানুষ হন, তার মধ্যে মনের ব্যাপারটা কিন্তু খুব অধিক প্রাধান্য পায়। এবং এই মন হচ্ছে এক এমনই সত্তা, সেই সত্তাকে সবসময় জাগরুক রাখতে হয়। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে কতগুলো বিতর্কও হয়েছে। রাজ্যে যিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন 6 সদস্যের একটি কমিটি রয়েছে, সেই কমিটির রিপোর্ট এখনও আসেনি। কিন্তু গতকাল তিনি এই বিষয়ে মন্তব্য রেখেছেন, তার মন্তব্য শুনব। তার আগে বলে নিই, আজকে আমাদের কিন্তু বিতর্কে রয়েছেন পার্থ মুখার্জি, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, প্রফেসর ওম প্রকাশ মিশ্র রয়েছেন যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং পঙ্কজ রায় যিনি জাতীয় শিক্ষানীতির পক্ষে বলবেন, অধ্যাপক এবং হচ্ছে বিজেপির প্রতিনিধি। আমরা তিনজনকে স্বাগত জানিয়ে আমি প্রথমে একটু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেছেন সরকারের হস্তক্ষেপ থাকা উচিত নয় শিক্ষার ব্যাপারে। কি বলতে চেয়েছেন শুনবো। ये शिक्षा नीति सरकार की शिक्षा नीति नहीं है, ये देश की शिक्षा नीति है। जैसे विदेश नीति किसी सरकार की नहीं, देश की विदेश नीति होती है, रक्षा नीति किसी सरकार की नहीं, देश की रक्षा नीति होती है। वैसे ही शिक्षा नीति भी कौन सरकार है, किसकी सरकार है, कौन बैठा है, कौन नहीं बैठा है, उसके आधार पर नहीं चलती है। शिक्षा नीति देश की ही नीति होती है। और इसीलिए 30 साल के बाद, बीच में कई सरकारें आई, 30 साल के बाद आ रहा है, क्योंकि ये सरकारों के बंधनों में बंधी हुई नहीं है, ये देश के एस्पिरेशन से जुड़ी हुई है। माननीय राष्ट्रीय शिक्षा नीति में तेजी से बदलते हुए समय को देखते हुए, भविष्य को ध्यान में रखते हुए व्यापक प्रावधान किए गए हैं। প্রত্যুত্তরে কি বলছেন রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বক্তব্য একটু শুনে নেব। রাজ্যের অনেকগুলো বিধির উপরে আপত্তি আছে। এই যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সিস্টেম, কমন টেস্ট কনসেপ্ট ন্যাশনাল লেভেলে হবে ফর ইউজি লেভেল কোর্সেস, এবং এমফিল থাকবে না, এই রকম নানা বিষয়ে আমরা আমাদের আপত্তির কথা জানিয়েছি। আমরা বলেছি যে এই প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে উচ্চ শিক্ষাকে যেভাবে কনসলিডেশনের নিয়ে যাওয়া হচ্ছে, তাতে করে কেন্দ্রীয়করণ, বাণিজ্যিকীকরণ
এবং আমাদের দেশের, বিশেষ করে আমাদের রাজ্যের যারা এই রাজ্য থেকে অনেকে নোবেল প্রাপক, এই রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় সেরার দিকে ভারতবর্ষে, এখানে আইআইএম আছে, আইআইটি আছে, সেই এবং এডুকেশনাল হাব, সেই সমস্ত বিচার বিবেচনা না করে শুধুমাত্র কেন্দ্রীয়করণের দিকে যে চেষ্টা আমরা দেখলাম প্রাথমিকভাবে, আমরা তার বিরুদ্ধে। এবং এর ফলে রাজ্যগুলির যে ক্ষমতা, সেই রাজ্যগুলির ক্ষমতা কিন্তু খর্ব করা হচ্ছে। আমি প্রফেসর ওম প্রকাশ মিশ্র আপনার কাছে আসছি। মূলত পার্থবাবু বললেন কেন্দ্রীকরণ হচ্ছে এই শিক্ষানীতির মধ্যে একটা কেন্দ্রীকরণের ঝোঁক, বাণিজ্যকরণ এবং মাল্টিপল যে ল্যাঙ্গুয়েজ সিস্টেম, এই তিনটে খুব স্পেসিফিক্যালি সামনের দিকে আসছে, যেটার মধ্যে রাজ্যের ক্ষমতা খর্ব হবে। ঠিক একটু যদি আমাদেরকে একটু যদি বুঝিয়ে দেন ব্যাপারটা ঠিক কেন এরকম মনে করা হচ্ছে। হ্যাঁ, সর্বপ্রথম বলি যে কোনো সরকার তারা চেষ্টা করতেই পারে এবং আলাপ আলোচনার উপর ভিত্তি করে তারা ভারতবর্ষের জন্য নতুন শিক্ষানীতি প্রণয়ন করবার দিকে এগোতেই পারে। এবং সেই মর্মে যে চেষ্টাটা নেওয়া হয়েছে, সেই চেষ্টাটাতে নানা রকম অসঙ্গতি রয়েছে, নানা রকম গাফিলতি রয়েছে, নানা রকম সেটা সমস্যা সংকুল, এবং সেটা আপনাদের যেটা চ্যানেলের আজকে যে প্রোগ্রামের হেডিং করোনা আবহে বাংলা, করোনা আবহে সারা ভারতবর্ষ, সেই করোনা আবহে আর কি নতুন শিক্ষানীতিকে ইমপ্লিমেন্ট করবার যে অপচেষ্টা, সেটাকে আমরা নিন্দা জানাই। প্রথমত আমরা জানি যে ভারতবর্ষের সমস্ত জায়গাতেই কলেজ, বিশ্ববিদ্যালয়, সেগুলি সমস্ত স্কুল বন্ধ রয়েছে। তো তার ফলে যারা স্টেক হোল্ডার, অর্থাৎ স্টুডেন্টসরা, টিচার্সরা এবং যেটা আর কি এডুকেশন কমিউনিটি, তারা এইটাতে আর কি পার্টিসিপেট করতে পারছেন না এই ডিবেট এবং ডিসকাশনে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী বললেন যে সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়, অথচ দেখা যাচ্ছে যে নতুন যে শিক্ষা বিষয়ক যে সর্বোচ্চ কমিটি হবে, তাতে চেয়ারম্যান নাকি প্রধানমন্ত্রী নিজেই থাকবেন। তাহলে সেটা তো এক রকমের কেন্দ্রিকতা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিউ এডুকেশন পলিসি নামে যে ডকুমেন্ট তৈরি করা হয়েছে, তাতে কেন্দ্রীয়করণের ঝোঁক আছে তা নয়, পুরোটাই সেন্ট্রালাইজ করা হচ্ছে। এবং আজকে আপনি মিজোরামকে আর রাজস্থানকে, কেরালা আর উড়িষ্যাকে বা উত্তরাখণ্ড আর মণিপুরকে একই ধাঁচে একইভাবে যদি ফেলে আলাপ আলোচনা করতে চান, তাহলে সেটা কেন্দ্রিকতা এই বোঝাবে, সেটা অন্য কিছু হবে না। দ্বিতীয় কথা আমি যেটা বলবো যে এডুকেশনটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। তো তাহলে আজকে পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্য, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও বলেছেন, সেই সমস্ত রাজ্যের মতামতের জায়গাটা কোথায়, তাদের সঙ্গে কী ধরনের কী বেসিসে আলোচনা করা হয়েছে, পার্লামেন্টে কি এটা ডিসকাশন হয়েছে, ডেলিবারেশন হয়েছে, ডিবেট হয়েছে। তৃতীয় কথা আমি বলছি যে এটা একটা ফ্যান্টাস্টিক ডকুমেন্ট বলে মনে হতে পারে, এখানে সবাইকে কিছু কিছু খুশি করার চেষ্টা করা হয়েছে। আমি আজকে জিজ্ঞাসা করছি, সরাসরি জিজ্ঞাসা করছি যে ইংরেজি যদি আপনি উঠিয়ে দেন ক্লাস 6 পর্যন্ত বা 7 পর্যন্ত, তারপরে আপনি মনে করছেন যে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা বেসরকারি স্কুল, প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গে কম্পিট করতে পারবে? এটা কমপ্লিটলি অ্যান্টি পুয়ার, অ্যান্টি রুরাল ইন্ডিয়া এবং অ্যান্টি অটোনমি অফ দ্য স্টেট। এবং এটার উপর ভিত্তি করে যে খসড়া ড্রাফট হয়েছিল, তার উপর হাজার হাজার কমেন্ট পাঠানো হয়েছিল, সেগুলি কিন্তু কোনো রিফ্লেকশন হয়নি। এই তথাকথিত নতুন শিক্ষা নীতি, এটা আর কি কোনো রকমভাবে প্যানিসিয়া হতে পারে না। আমি বরঞ্চ মনে করি যে এই নীতির
ইকে চাপিয়ে দেওয়ার যদি চেষ্টা করা হয় তাহলে ভারতবর্ষের মতো একটা দেশে প্লুরালিস্টিক কান্ট্রিতে অসন্তোষ বাড়বে। ইতিমধ্যে আমরা দেখেছি তামিলনাড়ুর কি বক্তব্য, আমরা জানি আন্ধ্রপ্রদেশের কি বক্তব্য, আমরা বুঝেছি যে দিল্লি সরকার কি বলেছে, আমরা জানি যে ঝাড়খণ্ডের গভর্নমেন্ট কি বলেছে, আর পশ্চিমবঙ্গের বক্তব্য আপনারা শুনলেন। আলাপ আলোচনা আরও করতে হবে, সবাইকে স্টেক হোল্ডারদেরকে সঙ্গে নিতে হবে। তাই জন্য আপাতত যতক্ষণ পর্যন্ত সেটা না হয়, যতক্ষণ পর্যন্ত সমস্ত রাজ্যগুলি স্যাটিসফাইড না হয়, যতক্ষণ পর্যন্ত স্টেক হোল্ডারের বক্তব্যটাকে মর্যাদা দেওয়া না হয়, এই পশ্চিমবঙ্গে অন্তত এই নতুন শিক্ষানীতি আপাতত শুরু করা সম্ভবপর হচ্ছে না। এটাই হচ্ছে রাজ্য সরকারের স্ট্যান্ড, এটাই হচ্ছে 6 মেম্বার এক্সপার্ট কমিটির স্ট্যান্ড। এই স্ট্যান্ডটারই রিফ্লেকশনটা আর কি পার্থ চ্যাটার্জি মাননীয় শিক্ষামন্ত্রীর মুখ থেকে আমরা শুনলাম। পঙ্কজবাবু, আপনি শুনে নিলেন যে রাজ্য সরকার এই মুহূর্তে এই বিষয়টিকে গ্রহণ করছে না, কারণ 6 সদস্যের যে এক্সপার্ট কমিটি এই বিষয়ে এখনও দেয়নি এবং বিস্তারিতভাবে ডক্টর প্রফেসর ওম প্রকাশ মিশ্র বললেন। আপনি বলুন। একটু পঙ্কজবাবু, আপনার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, আমি আপনার কাছে আসছি, আপনার কথা একটু হচ্ছে, আপনি সাউন্ড বাটনটা একটুকে ঠিক করে নিন। পার্থ মুখার্জি। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে অধ্যাপক মিশ্র যেটা বললেন এটা একদমই ঠিক। তো কেননা এই যে কনকারেন্ট লিস্টে রয়েছে শিক্ষা, অথচ আমরা দেখলাম যে কাগজে দেখলাম যে প্রধানমন্ত্রী বলেছেন যে প্রায় 2 লক্ষ মানুষের সঙ্গে নাকি সলা পরামর্শ করা হয়েছে। মানে এটা অত্যন্ত হাস্যকর ব্যাপার, কেননা যারা স্টেক হোল্ডার্স, যাদের আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যারা সারফেসে রয়েছেন, তাদের একজনের সঙ্গেও কিন্তু করা হয়নি। এই 2 লক্ষ মানুষ কারা? কারণ এই 2 লক্ষ মানুষ কারা তার কথাটা উনি মানে অনেকটা ওনার মুখ থেকে বেরিয়ে এলো যখন উনি বললেন যে এবারে শিক্ষানীতি যেটা হয়েছে এটা কোনো সরকারের শিক্ষানীতি নয়, এটা দেশের শিক্ষানীতি। আর দেশ বলতে তো ওনারা বোঝেন আরএসএস, যে কথাটা আমরা বারবার বলছি যে এই করোনার আবহে এই সুযোগটা নিয়ে তারা তাদের গোপন এজেন্ডাগুলো একে একে আনছে এবং আরএসএসের যে শিক্ষানীতি, আরএসএসের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটাকে তারা প্রথিত করছে এই শিক্ষানীতির উপর। আপনি একটা ছোট্ট উদাহরণ আমি দিই, সেটা হচ্ছে ভারতীয় সংবিধান। এটা তো এখনও বলবৎ আছে, এটা তো ওনারা এখনও বদলাতে পারেননি, এখনও তো হিন্দুত্ববাদী ভারতবর্ষ ওনারা তৈরি করতে পারেননি, অন্তত সংবিধান অনুযায়ী। কার্যক্ষেত্রে তারা যাই চেষ্টা করুন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে যে 2টো কথা লেখা আছে সেটা হচ্ছে সোশ্যালিজম অ্যান্ড সেকুলারিজম। এই 2টো শব্দ বাদ দিয়ে ভারতবর্ষের সংবিধান হতে পারে না। কিন্তু এবারে শিক্ষানীতিতে যদি আপনি দেখেন যে এই 2টো শব্দ একদম বাদ, কেননা টিএসআর সুব্রমণিয়ামকে যখন প্রথম তারা অ্যাপয়েন্ট করেছিলেন, একটা প্রাথমিক রিপোর্ট তিনি দিয়েছিলেন, সেখানে তিনি এই সেকুলারিজম সোশ্যালিজম কথাগুলো বলে ফেলেছিলেন, যার জন্য তার সেই রিপোর্টটাই আর নেওয়া হলো না। তারপরে আবার কস্তুরী রঙ্গন কমিটি নতুন করে তৈরি করা হলো, যারা এই সমস্ত এই শব্দগুলোকে তারা একদম এই শিক্ষানীতির বাইরে করে দিল। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের মুখবন্ধে প্রিয়াম্বেলে ভারতবর্ষের যে চিন্তন, ভারতবর্ষের বহুমাত্রিক চিন্তার যে রূপরেখা আমরা দেখতে পাই, এই আমাদের বর্তমান শিক্ষানীতিতে সেটাকে একদম শুধু অনুপস্থিত বললে ভুল হবে, তাকে কেটে ছেঁটে বাদ দেওয়া হয়েছে। ফলে একে আমরা একমাত্র আরএসএসের শিক্ষানীতি ছাড়া আমরা আলাদা করে কিছু বলতে পারি না, কেন সার্বিক ভারতবর্ষের এতে খুব একটা লাভ হবে না। বিশেষ করে আমি আগের দিনও যেটা বলেছি, গরিব মানুষ যারা সমাজের অবহেলিত পেছিয়ে পড়া মানুষ, তাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ভীষণ সমস্যার সৃষ্টি করবে। কেননা এই শিক্ষানীতির পরতে পরতে যেটা স্পষ্ট সেটা হচ্ছে, যেমন ধরুন অঙ্গনবাড়ি থেকে তারা শুরু করছেন, যেখানে তারা প্রাথমিক শিক্ষা দেবেন, অঙ্গনবাড়ি তাকে একটা স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, তাতে যে বিশাল খরচা, এবং এই খরচাটা একবারের খরচা না, এই খরচাগুলো প্রতিনিয়ত ইন প্রসেস, আমরা যেটা বলি এটা ইন প্রসেস নয়। এই শিক্ষার যে খরচা, সেই খরচাটা আজকে ভারতবর্ষের অর্থনীতি সেটা ধরুন -23.9, তারপর যে তারা কোথায় নিয়ে যাবেন একে কেউ জানে না। তাও এই অর্থনীতি মাত্র 15%, যে মানে কি বলে আমাদের যে ছোট এবং মাঝারি ক্ষুদ্র যে 85% যে অর্থনীতি আছে সেটাকে বাদ দিয়ে এই 15% অর্থনীতি যেটা ফর্মাল ইকোনমি, তার উপর বেস করে এই 23% নয় হয়েছে। ফলে আমাদের অর্থনীতি যে এরপর কোথায় যাবে তার ঠিক নেই। এই শিক্ষানীতিতে যে পরিমাণ টাকা লাগবে সেই টাকা খরচা করার মতো টাকা ভারতবর্ষের নেই, এই সরকারের নেই। ফলে এই শিক্ষানীতি চূড়ান্ত ব্যর্থ হতে বাধ্য। এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত থাকতে পারে না।
প্রফেসর পঙ্কজ রায়, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। আপনি আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ। আপনি দুজনের বক্তব্যই শুনলেন। হ্যাঁ, ফেডারেল স্ট্রাকচারটার কথা বলা হচ্ছে। আমরা দুজনকেই প্যানেলিস্টকে আমি বলবো, যখন 86 সালের শিক্ষানীতিতে বামফ্রন্ট আপত্তি করেছিল যে নববিদ্যালয়, তারপরেও কিন্তু সেটা হয়েছিল। আমি জানি এরকম কোনো ব্যবস্থা এখানে দেই। 2020-তে মন্ত্রিসভাটা ফর সার্কুলেশন দেওয়া হয়েছে। এর আগেও যারা মনে করবেন এখনো পর্যন্ত তারা তাদের অভিমত জানাতে পারেননি, তাদের জন্য বলছি www.mynep.in, আপনারা আপনাদের সাজেশন এখনো দিতে পারেন। আমি ওপেন প্ল্যাটফর্মে বলে দিলাম। সুতরাং সাজেশন দেওয়া যাবে না এরকম বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আপনি ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থেকে কাজ করবেন কি করবেন না, এটা আপনাকে ঠিক করতে হবে। যেটা আমরা লক্ষ্য করছি যে ক্লাস 5 পর্যন্ত আমরা যে মাতৃভাষার মাধ্যমে, রিজিওনাল মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শিক্ষা, এটা সারা পৃথিবীতে এটা করছে। এবং আমাদের দেশে যে ড্রপ আউটের অন্যতম কারণ হচ্ছে মাতৃভাষায় শিক্ষা না হওয়া। সুতরাং সারা দেশের আমি সার্বিকভাবে সমস্ত শিশুদের কথা ভেবে এটা করা হয়েছে। তারপরেও যদি কোনো সাজেশন থাকে তিনি দিতে পারেন। এবং দ্বিভাষার কথাটা এই যদি প্রয়োজন হয়, এবং যে সমস্ত স্তর বিন্যাস, নীতিগতভাবে কোনো আপত্তি নেই। এটা কেউ যদি কারো ভূত দেখেন সেটা কিছু বলার নেই। কিন্তু আমি বলবো যারা সেকুলারিজম আর সোশ্যালিজমের কথা বলছেন, ওটা তো ইমার্জেন্সির মুখে ওটা তৈরি করা হয়েছিল। কিন্তু জওহরলাল নেহরু এবং আম্বেদকর অত্যন্ত যত্ন সহকারে সেকুলারিজম কথাটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে ডিবেট করে বাদ দিয়ে রেখেছিলেন। সুতরাং এই কথাটা বলার মনে কোনো মানে হয় না। আর এর মধ্যে ভারতীয়ত্বের কথা বলা হচ্ছে, ইন্ডিয়া সেন্ট্রিক বিজ্ঞান এবং প্রযুক্তি, ভারতের যে বিজ্ঞানের ইতিহাস সবটাই আনা হয়েছে। যারা ভাবছেন তাদের মানসিকতার ভাবনার মধ্যে অসুবিধা আছে, তাই জন্য তারা মনে করছেন। আর সারা পৃথিবীতে আর্থিক অবস্থা শুধু ভারতবর্ষের এই চ্যালেঞ্জের মুখে পড়েনি, সারা পৃথিবী পড়েছে। IMF যেটা বলেছে যে বিফোর করোনা ইন্ডিয়ার পজিটিভ গ্রোথ রেট ছিল ইন্ডিয়া এন্ড চায়না। আজকে সমস্ত দেশের মধ্যে ভারতবর্ষ হয়েছে, এখানে কিছু করার নেই। G20 ভুক্ত দেশগুলো একই অবস্থায় আছে। তাই বলে শিক্ষানীতি আমাদের সব চলবে শুধু শিক্ষানীতিতে আলোচনার পর্যায়ে 2022 থেকে কার্যকর করার, তাহলে আপনার আলোচনা করতে অসুবিধাটা কোথায়? এবং যদি ভারতবর্ষের অধিকাংশ মানুষ যা মত দেবে, আমার মতটা না হলে গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে অধিকাংশের মতটাকে গ্রহণ করা বা মেনে নেওয়া, সেই সহনশীলতাও মনে হচ্ছে আমাদের অনেকের নেই। আমি একটু প্রশ্ন রাখছি আপনার কাছে। আপনি বললেন যে অনেকেই এখনো ওয়েবসাইটে দিতে পারেন, প্রফেসর ওম প্রকাশ মিশ্র বললেন অনেকের সাথে আলোচনা করা হয়েছে কিন্তু রিফ্লেকশন নেই। যেখানে রিফ্লেকশন থাকে না, এটাকে আমরা ইংরেজিতে বলি না প্রি অকুপাইড, যে আমি কোনটা করব এটা আমার কাছে স্থির নিশ্চিত, তখন এই সাজেশনসটার কী বা মূল্য থাকে? ভারতবর্ষে একটা তো মাল্টিপল একটা ল্যাঙ্গুয়েজ সিস্টেম নিয়েও শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন, এবং ইংরেজি মিডিয়াম শিক্ষা ব্যবস্থাটা আমাদের দেশে জনপ্রিয় হয়ে গেছে। এখন এই অবস্থায় আপনি যেটা রাজ্যে আমার প্রধানমন্ত্রী এই কমিটির চেয়ারম্যান থাকলে অসুবিধা হচ্ছে, অথচ হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান হবে রাজ্যের শিক্ষামন্ত্রী। ঠিক আছে, তিনি যতই শিক্ষিত হন, এডুকেশন অ্যাটমসফিয়ারের থেকে তিনি এই প্রফেশনের কোনো লোক নয়। তার মাথায়, ভিসিদের মাথায় তিনি বসবেন, সেটা হচ্ছে গণতান্ত্রিক। আর প্রধানমন্ত্রী যদি চেয়ার করেন সেটা হচ্ছে অগণতান্ত্রিক। আমি জানি না। এবং প্রথম কথা হচ্ছে প্রমোশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, পরিষ্কার বলা আছে দ্য পলিসি উইল এনশিওর দ্য প্রিভেনশন, গ্রোথ অ্যান্ড ভাইব্রেন্সি অফ অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। এখানে কোন রকম বিষয়টা যারা বলছেন তারা মন গড়া কথা বলছেন। প্রফেসর মিশ্র, আপনি কি বলবেন এই জায়গা থেকে? না, শুনলাম যে সব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের লিস্ট থেকে আমাদের বাংলা বাদ চলে গেছে। বাংলা বাদ চলে গেছে সেটা বুঝলাম না। দ্বিতীয় কথা হচ্ছে যে বলা হচ্ছে যে স্টেক হোল্ডার এবং ওয়েবসাইটে গিয়ে তারা আমরা সবাই নাকি জানাতে পারি। তা আমরা সবাই জানাতে পারি, তাহলে পার্লামেন্টে যারা সদস্য তারা কেন জানাতে পারছেন না? পার্লামেন্টে কেন আলোচনা হবে না? রাজ্য সরকারগুলি যেগুলি রয়েছে তারা তাদের সঙ্গে আর কি কেন্দ্রীয় সরকার কেন এটা নিয়ে মিটিংয়ে বসেনি?
এটা হচ্ছে আর কি খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। যখন আমরা বলতে পারছি যে আমাদের এটা কনকারেন্ট লিস্টে আছে, তাহলে এটা তো সাংবিধানিক দায়বদ্ধতা, এটা তো কোনো দয়া দক্ষিণের ব্যাপার নয়, এটা সাংবিধানিক দায়বদ্ধতা যে সবার সঙ্গে আলোচনা করতে হবে এবং সমস্ত রাজ্যের মতামত নিতে হবে। কেন রাজ্য সরকারগুলির সঙ্গে আর কি কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে আলোচনা করছে না? সেই আলোচনার জায়গা থেকে তারা কেন সরে যাচ্ছে? আর যদি তারা আলোচনা করতে সত্যিকারে আগ্রহী থাকতো, তাহলে এই পলিসিটাকে ক্যাবিনেটে অ্যাপ্রুভ করে আর কি অ্যানাউন্স করতে গেলটা কেন? এর মানেটাই হচ্ছে যে দ্যাট দে আর নট সিনসিয়ার, দ্যাট দে আর নট সিরিয়াস, দ্যাট দে আর নট সেন্সিটিভ অ্যান্ড দে আর নট অ্যাকাউন্টেবল অ্যাট অল। এটা কোনো রেসপন্সিভ একটা অ্যাডমিনিস্ট্রেশন গভর্নেন্সের এক্সাম্পল হলো না। আর আজকে আপনি যখন আলোচনা করছেন, তো আমাদের দেশে যে একটা বৈষম্যের জায়গা আছে, মানে স্কুল এডুকেশনের কনটেক্সটে বা পরবর্তীকালেও আর কি আমরা দেখছি, তো সেটাকে কী করে অ্যাড্রেস করছে? আজকে আপনি কি প্রাইভেট এডুকেশন বা প্রাইভেট স্কুলগুলিতে ইংরেজি পড়াটা ব্যান করে দেবেন নাকি? ব্যান করতে পারবেন না। আর যেহেতু এখন বলা হচ্ছে যে সরকারি স্কুলেও ক্লাস 6 ক্লাস 7 পর্যন্ত ইংরেজি পড়ানো হবে না, তাহলে কার্যত সবাইকে বাধ্য করা হবে প্রাইভেট স্কুলে যেতে, এবং সেখানে ফিসগুলি কারা পেমেন্ট করতে পারবেন আর করতে পারবেন না? আপনারা অনেকে খুব হাততালি দিচ্ছে, কেউ নাকি কেমিস্ট্রি পড়বে, আবার সে নাকি মিউজিক পড়বে, সে নাকি সংস্কৃত পড়বে, আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে। আমি দীর্ঘ 32 বছর ধরে শিক্ষার সঙ্গে যুক্ত আছি, এরকম কোনো কিছুই সম্ভব না। এরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, এরকম কোনো বিশ্ববিদ্যালয় নেই, এরকম কোনো কলেজ নেই, এরকম কোনো স্কুল নেই যেখানে এই সমস্ত রকমের চয়েসগুলি দেওয়া সম্ভবপর হবে। তার জন্য ইমপ্লিমেন্টেশনের যে জায়গা, যে আপনার আর কি ইনফ্রাস্ট্রাকচারের জায়গা, যে ফাইন্যান্সের জায়গা, সেই জায়গাগুলির কি হবে? এই শিক্ষানীতি নিয়ে কিছু বলা নেই। এটা হচ্ছে একটা ফ্যান্টাস্টিক ডকুমেন্ট। আমি আপনাকে একটু আমাদের সময় রাখা হয়েছে, ইমপ্লিমেন্ট করার সময় বলা হবে স্টেট গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করবে, কিভাবে করবে? এখানে হয়তো অনেক ক্ষেত্রে এটা একটা খুব হোলিস্টিক বা একটা সদিচ্ছা থাকলেও জাতীয় শিক্ষানীতির মধ্যে কিন্তু এই যে বিষয়টাকে ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার বা যে ধরনের অর্থের সংস্থানের প্রয়োজন, রাজ্যগুলোকে যদি এই অর্থের কনকারেন্ট লিস্টে রয়েছে যোগান দিতে হবে। ফলে এই ক্ষেত্রে যদি কনফিডেন্স না থাকে, তাহলে 2022-এ কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব কে জানে। এই নিয়েই আমরা বিতর্কে আবারও ফিরবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন।